নমস্কার। আজ পৌঁছে গেছি সাগরদ্বীপের হরিণবাড়ি গ্রামে। এখানে আমি আপনাদের আজ এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করাবো, যিনি তার সারা জীবনের ছাত্রাবস্থাটুকু ছাড়া অন্যান্য বাকি জীবনের প্রায় সবটুকু অংশ গাছ নিয়ে কাটিয়েছেন। গাছের পরিচর্যা, গাছের যত্ন এই তার জীবনের একমাত্র লক্ষ্য এবং স্বপ্ন। দেখুন বাগানটা কীরকম বিভিন্ন গাছে ভরে গেছে। আমরা আস্তে আস্তে করে বিভিন্ন সবজি, বিভিন্ন ফল গাছগুলো তিনি কীভাবে যত্ন নিয়েছেন পরপর আপনাদের সামনে তুলে ধরব। আজ মানুষটির সঙ্গে দেখা করব, দেখা করে তার অভিজ্ঞতা এবং একটা নতুন ধরনের জোড় কলম তার কাছ থেকে আমরা শিখব এবং সেই সম্পর্কে সমস্ত রকম তথ্য আমরা সংগ্রহ করব। চলুন একটু দেখে নিই তিত বেগুন গাছ দেখতে কেমন, কিংবা তার যে ফল অর্থাৎ বেগুন, কিংবা সেই গাছ থেকে আমরা কি কি সাহায্য পেতে পারি। গাছটি দেখেই বুঝতে পারছেন, এই গাছটি আমরা সবাই কম বেশি দেখেছি বিভিন্ন ঝোপঝাড়ে কিংবা কোনো রাস্তার পাশে, ছোট ছোট টিলা পাহাড় এদের গায়ে এই গাছটিকে অযত্নে বেড়ে উঠতে দেখি আমরা। গাছটির মূল থেকে পাতা, ফুল, ফল সবই ভীষণভাবে আমাদের উপকারে লাগে। কৃমিনাশক, হজমকারক, হাঁপানি, শ্বাসকষ্ট, সর্দি কাশিতে এই বেগুন গাছের মূল পাতা কিংবা বেগুন আমরা ব্যবহার করে থাকি। এই গাছটির একটি বিশেষত্ব হলো, গাছটি প্রায় 3 থেকে 4 বছর অনায়াসে নিরোগ অবস্থায় এরা বেঁচে থাকতে পারে। আর ঠিক এই গুণটিকেই কাজে লাগানোর উদ্দেশ্যেই আজকের এই জোড় কলম পদ্ধতিটি আমরা দেখব। কারণ এই গাছটিতে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বেগুন গাছটিকে যদি জোড় কলম বা গ্রাফটিং করি, তাহলে যে গাছটি তৈরি হবে সে গাছটি অনায়াসে 3 থেকে 4 বছর নিরোগ অবস্থায় বা পোকামাকড়ের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবে গাছটি, এবং 3 থেকে 4 বছর ওই গাছ থেকে আমরা বেগুন পেতে পারি। ঠিক সেই কারণেই এই ধরনের গ্রাফটিং করার উদ্দেশ্যে আজ আমরা এই ভিডিওটি তৈরি করতে চলেছি। আমরা পৌঁছে গেছি সেই মানুষটির কাছে, যার পরিচয় কিছুটা সম্বন্ধে দিয়েছিলাম আপনাকে। ওনার নাম হচ্ছে প্রদ্যোৎ মণ্ডল। এখানে ইতিপূর্বে ওনার এই কৃষিকার্য নিয়ে আমাদের এই সাগরদ্বীপের এগ্রিকালচার অফিস থেকে এর আগে তো একটা লেখা বেরিয়েছিল, তাতে ওনাকে নিয়ে লেখা হয়েছিল। আজকে একদম সরাসরি ওনার সঙ্গে কথা বলবো। স্যার, আপনার এই যে তেতো বেগুনের সঙ্গে যে জোড় কলম, এই সম্পর্কে আজকে একটু জানবো আপনার কাছে। প্রথমে একটু জানবো যে এই তেতো বেগুন তো আমাদের এসব জায়গায় পাওয়া যায় না, আপনি সংগ্রহটা কোথা থেকে করলেন? কৃষি বিকাশ কেন্দ্রের যোগাযোগ করেছিলাম, নিমপিটেও যোগাযোগ করেছি, কিন্তু তারা সঠিক কিছু তথ্য দিতে পারেননি। যার ফলে আমি একটা চিন্তা করলাম যে আমি তো বেড়াতে গিয়েছিলাম আসাম বা দার্জিলিংয়ে, সেখানে তো সবজি বাগানে দেখি ওই সবজির দোকান যেখানে রয়েছে সেখানে এই তেতো বেগুন বিক্রি হচ্ছে। এই তেতো বেগুন যখন বিক্রি হচ্ছে, আমার চিন্তা হলো তাহলে এখানে ওনারা যখন সংগ্রহ করে বীজ কিংবা চারা দিতে পারছেন না, আমি সেখানে একবার যোগাযোগ করে দেখি। ইতিমধ্যে আমার
এক নাতি এবং নাতনি দীপু এবং দীপ্তি ওখানে ডাক্তারি করার জন্য গৌহাটিতে আছে। তাকে ফোন করলাম, ফোন করার পরে তারা বাজারে গিয়ে 2 রকমের বেগুন অন্তত আনিয়ে দিয়েছে। একটা হচ্ছে ওই বাজারে যেটা বিক্রি হচ্ছিল মার্বেলের মতো সাইজ, আর একটা মটর দানার মতো গায়ে কাঁটা কিছু আছে, এই রকম জিনিস। আর রাস্তার ধার থেকে আরেক ধরনের ছোট সেই মার্বেলের সাইজের বেগুন ওরা সংগ্রহ করে আমার এখানে পাঠিয়ে দিয়েছিল। তারই চারাগুলো আমি তৈরি করেছি। সেটা একটা কলম করে বা 3 জাত থেকে আমি কলম করেছি, কিন্তু এখন এই সময়ে তো আর সবগুলো এখন দেখানো সম্ভব হবে না, কারণ সময়ও কম। 1-2টা আমি করে দেখাচ্ছি কী পদ্ধতিতে আমি করেছি এবং সাকসেসফুল হয়েছে, সেইটার ব্যাপারে একটু আমি সেই কলম ব্যাপারটা আমি দেখাবো। একটা জাতের বেগুন, এটা হচ্ছে মার্বেলের মতো সাইজ হয়। এটার একটা কলম করব। আর একটা এই যে গাছ দেখতে পাচ্ছেন, এটা পটে রয়েছে, এর গায়ে প্রচুর কাঁটা রয়েছে। এটা আর একটা জংলি বেগুন, একেও বলে, সেই রাস্তার ধার থেকে এই বীজটা সংগ্রহ করা হয়েছিল। আর একটা যদিও এখানে কাছে সেরকম নেই, সেটাও 2টা একটা কাঁটা আছে। তবে এই দুটো এখন জোড় কলম দেখাবো। আর জোড় কলম করার পরে একটা জিনিস আমরা আগে চেষ্টা করেছি, এই রকম কাটা কেটে জোড় কলম করার পরে এইটা মাথাটা ঢাকিয়ে দেওয়া যায়, যাতে ইভাপোরেশনটা মানে এখানে বাষ্পীভবনটা যদি কম হয় সেইটা চেষ্টা করা। কিন্তু তাতে একটা অসুবিধা আমি এখন ফিল করছি, যে গাছের ডগায় যে জিনিসটা রয়েছে, মানে যে ভাজক কলাগুলো রয়েছে, সেটা যত তাড়াতাড়ি জোড় নিচ্ছে, কিন্তু কিছুটা যদি কেটে দেওয়া যায় সেখানকার বয়স তো বেশি, যার জন্য সেখানে জোড় নিতে একটু দেরি হচ্ছে বা ফেলিওরের সম্ভাবনাটা একটু বেশি হচ্ছে। সেই বলতে চাইছেন আপনি যে যেখানে জোড় কলমটা হবে সেখানটার বয়স দুটো গাছেরই যেন ওই একই কাছাকাছি হলে ভালো হয়। আর জোড়টা ধরতে সুবিধা। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে, যদি কোনো কারণে এখানে গাছের যে ব্যাসটা রয়েছে আর যেটা জোড় দেব সেইটারও যদি ব্যাস এক না হয়, সমান হলে ভালো হয়, তাহলে একটা কাটিংয়েই পরিষ্কার জুড়ে দেওয়া যায়। কিন্তু যদি সেরকম না হয়, তাহলে যে কোনো একটা সাইডের দিকে সেই চারাটাকে রাখতে হবে, কিংবা 2টো চারা পাশাপাশি রেখে জোড়টা করে নিতে হবে। আমি এখন করে দেখাচ্ছি কীরকম কি হবে। একটা 2 জায়গাতে করেছেন, মানে নিচের দিকেও করেছেন এবং ডগা করেছেন। হ্যাঁ, রেজাল্ট দুটো 2 রকম। হ্যাঁ, 2 রকম। এই যে সেখানে এই যে খড়টা একটু তুলে দেখিয়ে দাও দেখি। ওই 2টো খড় তুলো, ওটা লঙ্কা বেগুন আর লঙ্কা রয়েছে, বেগুন রয়েছে, আর একবারে মূল গাছ সেই মাটিতেই বসানো আছে, সেইখানে জোর দিয়েছি। কিন্তু এটা সাকসেসফুল অনেক বেশি, ভালো কাজ দিয়েছে, মানে কোনোটাই ফেল করেনি। কিন্তু এটা যে ঢাকা দিয়ে গোড়ার দিক থেকে কেটে দেওয়া হয়েছিল, তাতে কিছুটা অসুবিধা দেখা দিয়েছে। আর যেটা এখনই দেখানো হলো, সেটা 10-12 দিন আগে সেটা জোর দেওয়া হয়েছে, সবগুলোই হয়ে গেছে। আর একটা জিনিস আছে, আর ভেতরে একটু দেখাও দেখি। এটা আমরা একটু বাইরে যেটা আছে এটা পরে দেখে নেব। আচ্ছা, আপনি আগে এই জোরটাকে শেষ করুন, ওটাকে একটু খুলে দেখব। ওখানে পলিথিন দিয়ে আপনার ঢাকানো আছে, এটা বলছেন আপনি বোতল দিয়ে ঢাকিয়েছিলেন। আচ্ছা, আর এটাও আমরা জানবো। আর এখানে পটের এটা দেখি। আচ্ছা, এইখানে দেখুন পটের উপরে অলরেডি কলম হয়ে গেছে। বেগুন গাছ, উপরে বেগুন রয়েছে, তেতো বেগুনের গোড়াগুলো সবগুলোই তেতো বেগুনের, কিন্তু উপরটা রয়েছে বেগুন রয়েছে, দেখুন টমেটো রয়েছে এবং সঙ্গে লঙ্কাও রয়েছে। এরকম 3 রকমের কলম অলরেডি উনি করে ফেলেছেন। এটা অলরেডি 20-21 দিন হয়ে গেছে বলছেন। এই সঙ্গে দেখুন এটা একটা ছোট্ট পান বরজ বা বাড়ির ব্যবহারের জন্য তিনি দীর্ঘদিন বানিয়ে রেখেছেন। বাইরে থেকে কিছু কোনো সবজি তিনি যাতে না খেতে পারেন, অর্থাৎ বাড়িতেই সমস্ত কিছু যাতে তৈরি হয়, সেই উদ্দেশ্য নিয়ে তার এই বাগান চর্চা এবং গাছের প্রতি ভালোবাসা। আপনাদের প্রথম বলেছিলাম
সেখান থেকেই তার এই ছোট্ট পান বরজ এখানেই রোদের সময় ছায়াতে তার সমস্ত কিছু কলম কিংবা চারা তৈরি চলে। এই দেখুন অলরেডি পটল গাছের চারা বসছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আর দেখুন লিচু গাছ, দেখুন আঙ্গুর গাছ, আঙ্গুর গাছ দেখুন, আঙ্গুর গাছ অলরেডি এখানে দুটো টবে রয়েছে, আর এখানটাতেও একটা টবে রয়েছে। এই দেখুন এখানে আবার আঙ্গুরগুলোকে পটিং করে নিয়েছেন অলরেডি, এগুলো সব ধরে গেছে, শিকড় হয়ে গেছে। এখানে একটা পেয়ারাকে কাটিং করেছেন, সেগুলো আমরা পরে পরে দেখব। আজকে আপাতত আমরা বেগুন গাছের কাটিংটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ঈশ্বরের সঙ্গে জানিয়ে রাখি, দেখতেই পাচ্ছেন মাসমশাইয়ের বয়স অনেকটা হয়ে গেছে, তাই তার এই কাজে যারা সাহায্য করেন দুই অ্যাসিস্ট্যান্টকে দেখুন, এই যে মাস্টার সোনু এবং তার দাদা রয়েছেন। আচ্ছা, এখন দেখে নেব আমরা কাটিংটা কিভাবে করছেন, একটু শর্টকাট করে নেব। এটা এক ধরনের তেতো বেগুন, জংলি বেগুন যেটাকে বলে। দেখুন পটে যেটা রয়েছে এই মুহূর্তে জংলি বেগুন, এইটার এখন প্রথমে কলম করব, কিন্তু এই গায়ে প্রচুর কাঁটা, এতে হাত দিয়ে যে বাঁধা হবে সেও এক সমস্যার ব্যাপার। সেই জন্য এগুলোকে প্রথমে একটু ছাঁটাই করে নিচ্ছি, কমিয়ে ডালপালাগুলোকে কমিয়ে না দিলে আমি ধরতেও পারবো না, আর কাটিং করে দেখানোও মুশকিল হয়ে যাচ্ছে। আর এই ডগার দিকে আমি জোরটা দেবো এই কারণে যে এখানে ভাজক কলাগুলো একটু বেশিই থাকে ডগার দিকটায়, যার জন্য এই জায়গাটায় জোর সবচেয়ে ভালো নেয়। আর এবারে যে অংশটা আমি দেখছি এই জায়গাটায় আমি যেটা জোর এখন নেব বেগুনের, এটা রাখলাম এইখানে একটা, এই যে এটা যদি আমি নিই, এর সমান ব্যাস কোথায় আছে মোটামুটি একটা দেখে নিতে হবে, সেই রকম হলে সবচেয়ে ভালো হয়। তাহলে এর সমান যদি হয় প্রায় এই রকম জায়গায় হতে পারে, তাহলে এর উপরের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এই অংশটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে এর পরে আমি জোরটা দেব। আচ্ছা, এবারে এর গায়ে তো কাঁটা, এখন সমস্যা ধরার একটু, সেই জন্য এই কাঁটাগুলোকে কিছুটা কমিয়ে দিচ্ছি। ছালটা নষ্ট হয়ে যাবে না? না, একটু হালকা করে সেই কাঁটাটার উপর দিয়ে যাবে, হালকা করে এইটা করা হচ্ছে, তাহলে আর ওটার অসুবিধা কিছু নেই। দাদুর সঙ্গে থাকতে থাকতে দুজন নাতিও কিছুটা কাটিং করেছেন এবং কলম করেছেন, আমরা দেখব সেটা পরে, এই ভিডিও শেষের দিকে আপনারা দেখাবো আপনাকে। আচ্ছা, এবারে যে ব্যাসটা দেখানো হয়েছে, আচ্ছা এখানে যে বেগুনের এতগুলো পাতা রাখলে জোড় নিতে একটু অসুবিধা হবে। প্রথমে এই পাতার অল্প কিছু রেখে বাকিটা কেটে নিচ্ছি, একটা ডগা আমি কেটে দিচ্ছি। আর এটা এখানে যে ছত্রাকনাশকে এটা শোধন করে নিয়েছি, এটা ডুবিয়ে এটা শোধন করে নেওয়া হয়েছে যাতে ঝট করে কিছু অসুবিধাটা ছত্রাককে আক্রমণ করতে না পারে। আর এটা আর একটা সমস্যা হচ্ছে কি, যখন এইটা জোর দিয়ে আমি এটা বসাতে যাব, এর কিন্তু ডালপালা কিন্তু এখানে লেগে যাবে। সেই জন্য আগের যেটা করা হয়েছে ছোট গাছে সেটা এটা ঢাকা দেওয়া যেত, কিন্তু এবারে সেরকম না করে এবারে আমি পলিথিন উপর দিয়ে রেখে এটাকে বাঁধবার চিন্তা করব। কারণ এটা সুবিধাটা একটা কি আছে, ডগার দিকে কারণ এখানে ভাজক কলাটা রয়েছে, তো সেই জন্য গাছটা লম্বা বেশি হয়ে যাচ্ছে। ওই ছুরি দিয়ে আমি যতটা প্রয়োজন আমি কেটে নিলাম। এবারে আর একটা সমস্যা হয়, এই জিনিসটা যখন আমি কাটিং করব, মানে এটা চেলা করব, ভি কাট করি বা এমনি দুভাগে ভাগ করে দিই, যাই করি না কেন ব্লেডটা চালাতে হবে আমাকে, কিন্তু ব্লেডটা হাতে যে কোনো সময় বসে যেতে পারে, আর আমি তাকে কন্ট্রোল করতেও নাও পারি, অসুবিধা হয়ে যেতে পারে। সেই জন্য এটা না হয় আমি চেলা করে দিলাম মাঝ বরাবর, যেহেতু সমান ব্যাস আছে এটা অসুবিধা কিছু নেই। এটা আস্তে করে আমি দুভাগ করে দিলাম, এই পর্যন্ত হলেই হবে। আর এটাকে যখন কাটবো সেটা একটা কলম কাট করতে হবে, সেই জন্য একটা নিচে শক্ত সাপোর্ট যদি থাকে তাহলে
আমার হাত কাটারও সম্ভাবনা নেই, আর প্রয়োজন মতো আমি চাপ দিয়ে এর মাথাটাকে সমান ইয়ে করে নিতে পারবো, ভি কাট করে নিতে পারবো। তাহলে ব্লেডটা হাতে বসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আমি মাপ মতো একে প্রয়োগ করতে পারছি। এবারে এই অংশটা এর সঙ্গে বসিয়ে দিলাম, বসিয়ে বাঁধার চেষ্টা করতে হবে। একটা ক্লিপ দিয়ে প্রথমে একটু আটকে দিলাম, যাতে আমার জিনিসগুলো সংগ্রহ করার সময় একটু সময় পাই। এবারে পলিথিন কেটে, মানে এই সকল যে ক্যারি ব্যাগ, এইটা থেকে পাতলা করে একটা টুকরা বের করে নিয়েছি। এবারে সেই অংশটা এবারে বেঁধে দিতে হবে, যাতে এখানে জল বা অন্য কিছু না ঢুকতে পারে। এইটা বাঁধা হচ্ছে। আর এটা শেষ পর্যন্ত, এই জায়গা পর্যন্ত অন্তত কভার করতে হবে, কারণ এর তো মূল রসটা আসবে সেই কাণ্ড দিয়ে, আর উপরের অংশটা যদি একটু ঢাকা না থাকে, জলীয় বাষ্পটা বেশি বেরিয়ে চলে যাবে। জলটা ওরা যা টানবে তার কিছুটা অংশ বেরিয়ে চলে যাবে। সেই জন্য এটাকে একবারে কিছুটা অংশ ঢেকে দিলাম এবারে। বা বর্ষার সময় যাতে জল না ঢুকে সেরকমও করা যেতে পারে, তবে সে বর্ষার তো এখন সিজনই নেই, আর আমারও বর্ষা থেকে কিছুটা একে ঠিক রাখার জন্য একটু অন্য রকমের ব্যবস্থা করেছি। এখানে পলিথিনকে কেটে একটা ঠোঙা তৈরি করে নিয়েছি। এইরকম হলে আমার লম্বা বোতল সংগ্রহ করার আর দরকার নেই। এইটা আস্তে করে দিয়ে এই জায়গায় আমি বেঁধে দেবো, তাহলে আমার আর অসুবিধা কিছু নেই। খড় বা যে কোনো একটা জিনিস দিয়ে আমি এই জায়গাটা আলতোভাবে, হ্যাঁ, আর এখানে ভেতরে যে হিউমিডিটা অন্তত 90%-এর বেশি থাকলে জোরটা ভালো হয়, সেই জিনিসটাও হয়ে গেল। দেখলেন এক ধরনের গ্রাফটিং বা জোর কলম। এবারে দেখব একটি স্টকের উপরে একাধিক সিয়ন বা একাধিক গাছের কাণ্ডকে কিভাবে জোর কলমের সাহায্যে জুড়ে দেওয়া যায়। দেখে নিয়ে আসুন সেই পদ্ধতি। এটা আর এক তেতা বেগুনের গাছ আমি আনিয়েছি, এও সেই ডগা থেকে নেব, কিন্তু ডগা থেকে নিলে কিন্তু একটা সমস্যা, এখানে এত দূরে ভাজক কলাগুলো তো উপরের দিকে প্রায় আছে, কারণ এটার বয়স একটু বেশি হয়ে গেছে। গোড়া থেকে কাটলে জোরটা ভালো হবে না। আমি এই জায়গা থেকেই নেব, এই জায়গা থেকে অংশটা আমি কাটবো। এটাই কিন্তু কাঁটা নেই, মার্বেলের মতো এরা তেতো বেগুন হয় বাজারে বিক্রি হয়েছিল যেটা, সেটার এবারে দেখছি যেটা জোড় দেব, সেটা জোড়ের জিনিসটা হচ্ছে সরু হয়ে আছে, মানে অনেক ব্যাস কম, কিন্তু এটা যে জায়গাটা আমি জোড় দিতে চাইছি সেটার ব্যাস বেশি হয়ে যাচ্ছে, আর তার নিচের দিকে যত আসবো তত বেশিই হবে। তা সেই রকম ক্ষেত্রে আমি একটু অন্য রকমের এটা কাটিংটা করার চেষ্টা করব। কাটিংটা হবে মানে সেটিংটার সময় কি করবেন? সেটিংয়ের সময় আমি করব কি, এই যে মাঝখানে চেলা করা হচ্ছে, এই মাঝখান দিয়ে যে আমি জায়গাটা পাচ্ছি, এই যে এই অংশটা, এবারে এর জিনিসটা এবারে আমি কেটে সেই দুদিকে প্রান্তে রাখবো, মানে এর এই যে ব্যাসটা বেশি থাকার দরুন এটা আমি গাছের সাইড বা পার্শ্ব দিকটা একটা এদিকের প্রান্তে একটা ওদিকের প্রান্তে থাকবে, হ্যাঁ, অর্থাৎ দুটো মিলিয়ে যে রেডিয়াস এর নিচের একটার সঙ্গে রেডিয়াসের সঙ্গে সমান হবে। হ্যাঁ,
এইটার এখানে না দুটো গাছ করলে লাগানো যাবে, তাহলে দুটো হ্যাঁ, গাছকে আপনি আমি দুটো নেওয়া যেতে পারে। হ্যাঁ, একটা কালো বেগুনের নিয়েছি আর একটা সাদা বেগুন। এবারে বাইন্ডিং এবারে একই রকমের, আর বাঁধার অসুবিধা কিছু নেই, মানে যেটা গতবারে একই দেখালেন, পদ্ধতি, একই হ্যাঁ পদ্ধতি। একই পদ্ধতিতেই বাঁধা হবে। আপনারা দেখলেন যে দুটো কলম কিভাবে তিনি দু ধরনের গাছে দু ধরনের শিয়ন নিয়েও একটা মাত্র স্টকের উপরে তিনি কিভাবে লাগিয়ে দিলেন। অর্থাৎ নিচের যে গাছটি, অর্থাৎ যেটা মাটির সঙ্গে যোগ থাকবে, সেটা যদি কোনো কারণে তার রেডিয়াসটা বেশিও হয় তাতে কোনো সমস্যা নেই। যদি শিয়নের রেডিয়াসটা একটু কমও হয় তাতে কোনো ক্ষতি নেই। দেখুন দুটো শিয়নকে নিয়ে একসঙ্গে লাগিয়ে দিয়েছেন। দেখুন একটাতে দেখুন টমেটো এবং বেগুন এটা বেগুন দুটোই দুটো রয়েছে, আর এটাতে দেখুন দুটো বেগুন রয়েছে এবং অলরেডি তিনি সাকসেসফুল। এর আগে তিনি করে রেখেছিলেন 20 দিন আগে। দেখুন কি সুন্দরভাবে কলম দুটো ধরে গেছে। এখানে পদ্ধতিটা আজকে আমরা দেখে নিলাম। আশা করি আপনারা যে সমস্যায় পড়েন, অনেকেই কলম করতে গিয়ে যে সমস্যাটায় পড়েন, সেটা আর আগামী দিনে আপনারা সেই সমস্যাটা সম্মুখীন হবেন না। এটা দেওয়া হয়েছে দুটো বেগুন, মানে কালো বেগুন, ডোরাকাটা বেগুন এবং টমেটো, তিনটেই জোর তিনখানা শিয়ন নিয়ে দেখুন কি সুন্দরভাবে করা হয়েছে। তবে সরু কাণ্ড হওয়া সত্ত্বেও তিনখানাকে সুন্দর লাগিয়ে দিয়েছে। একটা কাণ্ডকে দু চেলা করা হয়েছে, একটা চেলাতে দুটো বেগুন দেওয়া হয়েছে আর একটাতে টমেটো দেওয়া হয়েছে। মানে দুটো একবার ব্লেড না দিয়ে দুবার ব্লেড চালিয়েছেন। একটাতে দেওয়া হয়েছে টমেটো, সেটা একটু চওড়া বেশি আছে বলে টমেটোর গোড়াটা সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে। এটাও সেই দু ভাগ করা হয়েছে। একটাতে টমেটো দেওয়া হয়েছে আর টমেটোটা একটু চওড়া, একটু রেডিয়াসটা প্রায় কাছাকাছি একই ছিল, ওই জন্য ওইটাতে একটা আর একটা যে কাটিং করেছিলেন ভাগ করে তাতে বেগুন লাগানো হয়েছে। এবং এইভাবে মোটামুটি এখন পর্যন্ত আছে। আর এটা ঢাকা দেওয়া হয়েছিল এইরকম বোতল দিয়ে। আচ্ছা, এখানে দেখানো হচ্ছে গাছগুলো একবারে ডগার দিকে করার জন্য। লম্বা গাছ যদি থাকে, যদি দেখা যায় যে গাছের বয়সের সঙ্গে কোষগুলো যদি একই বয়স আনতে যায়, তখন যদি ডগার দিকে বলছেন কলমটা করলে তাতে সাকসেস রেটটা অনেক হাই। সেই কারণের জন্য গাছটা লম্বা হয়ে গেলে এই ধরনের বোতলের সাহায্যে তাকে ঢাকা দেওয়াটা কঠিন। সেই ক্ষেত্রে ওই যে দেখলেন আপনারা পলিথিনের প্যাকেট দিয়ে কি সুন্দরভাবে তিনি প্যাকেটটা দিয়ে উপরে ঢাকাটা দিয়ে দিলেন, তাতে হালকাও হলো এবং থাকবে। তবে কলম করার পরে নিশ্চয়ই কিছুদিন একে ছায়াতে রাখতে হবে। ছায়াতে 7-8 দিন কমপক্ষে রাখতে হবে। তারপরে এমনি বাগানেও একটা আছে, সেটা সরাসরি বাগানে সেই গাছের সঙ্গে জোর দিয়ে দেওয়া হয়েছে এবং তাতে এই খড় দিয়ে প্রথমে একটু ছায়া করে রাখা হয়েছে 6-7 দিন। তারপরে এখন কি কন্ডিশনে আছে 6-7 দিনের গাছ একটু দেখে নেওয়া যাক। দেখুন যেটা পলিথিনে অলরেডি বাঁধা ছিল, উপরে লঙ্কা গাছ লাগিয়েছে। দেখুন নিচে তেতো বেগুনের কাণ্ড আর উপরে দুটো ভ্যারাইটির লঙ্কা গাছ দিয়ে দিয়েছে। দুটো ভ্যারাইটির আছে দেখুন। দুটো, একটা আর এইটা দেখুন বেগুন আর একটা বেগুন বলছি লঙ্কা, কালো লঙ্কা, সাদা লঙ্কা। এখানে বেগুন দেখুন অলরেডি খুলছেন। দেখুন এখানেও কি সুন্দর, দেখুন জোর নিয়েছে একেবারে একই সিস্টেম যেটা আজকে আপনার দেখানো হলো। 8 দিন হয়েছে এটা জোর হয়ে গেছে। এগুলো দেখুন 8 দিনে দেখুন কি সুন্দর জোর হয়ে গেছে। এখানে বলছেন যে এই ধরনের যদি কলম করা যায় তাহলে সাকসেস রেটটা অনেক বেশি এবং 100%। এখানে 4টা তিনি কলম করেছিলেন, 4টেই সুন্দরভাবে জোর কলম নিয়েছেন। এই দেখুন কলা গাছে বলেছিলাম যে সিজার করে দেখুন কলা গাছের মাঝামাঝি জায়গা থেকে দেখুন কলার কাঁদি অলরেডি হয়ে গেছে। কলা গাছটা দেখেছেন কত উপর দিকে, দেখুন তার ডগা কোথায় দেখুন। আর তারপরে দেখুন কলা গাছের একদম 3-4 ফুট উপর থেকে 5 ফুট উপরে দেখুন কলা গাছের সিজার করেছিলেন উনি, সেখান থেকে দেখুন অলরেডি তার থোড় হয়ে তারপরে কলা হয়ে গেছে। বলছেন যে এখান থেকে অনেকটা সুবিধা, কোনো কালবৈশাখ আমাদের একটু সাগর দ্বীপ অঞ্চল, দ্বীপ এলাকাতে, সমুদ্রের উপকূল এলাকাতে আমাদের যখন তখন ঝড় হয়, ঝড় সহ্য করতে না পেরে বিশেষ করে কলা গাছের মতো নরম কাণ্ডের গাছগুলো ভেঙে পড়ে। সেক্ষেত্রে গাছ উপরটা ভেঙে গেলেও নিচ থেকে কলা দিব্যি তৈরি করে নেওয়া যাবে এবং কাটতেও সুবিধা, তাতে কোনো সমস্যা নেই। আমরা পরপর অন্যান্য যে গাছগুলো রয়েছে সেগুলো নিয়ে পরপর তার পরিচর্যা নিয়ে আলোচনা করব। এখন দেখুন মাস্টার সোনু ছোট্ট অ্যাসিস্ট্যান্ট, তিনি
তার পাশে থাকতে থাকতে সেও কলম করতে শিখে গেছে। এই দেখুন, এই দেখুন এটা জবা গাছে কলমটা সেই নিজে ছোট্ট হাতে, কচি হাতে কি সুন্দর কলম করে দিয়েছেন এবং কলমটা অলরেডি ধরেও নিয়েছে। দেখুন, দেখেছেন, আসতে চাইছে না, একটু লজ্জা পাচ্ছে। এইখানে আরেকটা দেখুন, দুটো কলম করেছে নিজে হাতে। এই দেখুন, পাশে দাঁড়িয়ে রয়েছে এই যে আমাদের মাস্টার শানু। এই দেখুন, হয়ে গেছে, দাদুর কাছে থেকে সেগুলো শিখে নিয়েছে। আগামী দিনে আমরা আরও কঠিন কলম তার কাছ থেকে আশা করব, জোর কলমে যেন সে সিদ্ধহস্ত হয়ে যায়। আজকে আপাতত আমরা এখানে ভিডিও শেষ করছি। আগামী দিন আবার নতুন করে আমরা আবার নতুনভাবে একটা গাছের অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর পরিচর্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।